আলোর গতি হলো মহাবিশ্বের শেষ কথা, স্পিড লিমিট। যেন এটাই স্থানকালের, এই স্পেস টাইমের কপালে লেখা এক অলঙ্ঘনীয় ভাগ্যলিপি। কিন্তু তবু একটা কণা আছে, একটা ভূতের মতো কণা, যা এই মুহূর্তে আপনার মধ্যে দিয়েই চলে যাচ্ছে, এই স্ক্রিনের মধ্যে দিয়ে, আপনার বুকের পাঁজর ভেদ করে, এই আস্তু পৃথিবীটার এপার ওপার এমনভাবে যেন এগুলোর কোনো অস্তিত্বই নেই। আর বিজ্ঞানীরা যখন তার গতি মাপতে গেলেন, তারা এমন কিছু একটা দেখতে পেলেন যা অবিশ্বাস্য, যা অসম্ভব, এমন কিছু যা হওয়ার কথাই ছিল না। একটা কণা যা কিনা আলোর চেয়েও দ্রুত গতিতে ছুটছে। সালটা 2011, সেপ্টেম্বর মাস। সুইজারল্যান্ডের ইটালির মাঝে সুউচ্চ পাহাড়ের পেট কেটে কঠিন পাথরের অনেক গভীরে লুকোনো এক ল্যাবরেটরিতে একদল বিজ্ঞানী এমন এক ঘোষণা করলেন যা ফিজিক্সের দুনিয়ায় একটা রীতিমতো ভূমিকম্প এনে দিয়েছিল। তারা নিউট্রিনো নিয়ে গবেষণা করছিলেন, প্রকৃতির সবচেয়ে অদ্ভুত, সবচেয়ে রহস্যময়, সবচেয়ে অধরা এক কণা। আর তারা এমন কিছু একটা খুঁজে পেয়েছিলেন যার কোনো মাথামুন্ডু নেই। তারা জেনেভার বিখ্যাত ফিজিক্স ল্যাব সর্ন থেকে নিউট্রিনোর একটা স্রোত ছড়ে দিয়েছিলেন সোজা পৃথিবীর বুকের মধ্যে দিয়ে। ভাবুন, কোনো সুড়ঙ্গ নেই, কোনো তারের সংযোগ নেই, স্রেফ 730 কিলোমিটার নিরেট পাথরের মধ্যে দিয়ে, ইটালির অপেরা নামের এক ডিটেক্টরের দিকে। আর তারা স্টপওয়াচ নিয়ে মাপছিলেন এই রাস্তাটা পেরোতে ঠিক কতক্ষণ সময় লাগে। আর দেখলেন নিউট্রিনোগুলো এসে পৌঁছল 60 ন্যানোসেকেন্ড আগে। 1 সেকেন্ডের 700 কোটি ভাগের 1 ভাগ। ভাবুন তো একবার, আমাদের চোখের একটা পলক ফেলতে 300 মিলিয়ন ন্যানোসেকেন্ড সময় লাগে। তার মানে আমরা এমন এক সময়ের টুকরোর কথা বলছি যা এতটাই পাতলা, এতটাই সূক্ষ্ম যে ব্যাপারটা অঙ্কের থেকে বেশি দর্শনশাস্ত্র বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু ফিজিক্সে ওই অতটুকু সময়েরও বিরাট দাম। কারণ নিউট্রিনোগুলো যদি সত্যিই অতটা আগে এসে পৌঁছায়, তার মানে তারা আলোচ্য দ্রুত গতিতে ছুটছিল। খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল। খবরের কাগজের প্রথম পাতায় বড় বড় করে হেডলাইন হলো, আইনস্টাইনের থিওরি, আধুনিক ফিজিক্সের সেই ভিত্তিপ্রস্তর যার উপর বিজ্ঞানের এত বড় ইমারত দাঁড়িয়ে আছে, তাকে নিয়েই প্রশ্ন উঠে গেল। সারা বিশ্বের বিজ্ঞানীরা পাগলের মতো ভুলটা খোঁজার চেষ্টা করতে লাগলেন। তারা ল্যাবের প্রত্যেকটা তার, ঘড়ি, কম্পিউটার সব আতিপাতি করে খুঁটিয়ে দেখলেন। পরীক্ষাটা বারবার করলেন যদি কোনো ভুলচুক হয়ে থাকে। আর তারপর তারা ভুলটা খুঁজে পেলেন। একটা ফাইবার অপটিকের তার আলগা হয়ে গিয়েছিল, ঢিলে ঢালাভাবে লাগানো ছিল। সময় মাপার একটি অতি সামান্য যান্ত্রিক ত্রুটি। শেষ পর্যন্ত দেখা গেল যে না, নিউট্রিনোগুলো মহাজাগতিক স্পিড লিমিট ভাঙেনি, আইনস্টাইনই ঠিক ছিলেন। গল্প শেষ? না, কারণ আসল ব্যাপারটা হলো, যদি ওই গণনাটা ভুল ছিল, নিউট্রিনোরা কিন্তু এমন কিছু একটা করে যা দেখে মনে হয় অসম্ভব, এমন কিছু যা দেখে মনে হয় তারা নিয়ম ভাঙার জন্যই জন্মেছে। আলোর চেয়ে জোরে গিয়ে নয়, বরং তার চেয়ে অনেক বেশি অদ্ভুত, অনেক বেশি রহস্যময়। আসল জাদুটা অন্য জায়গায়। আসুন আজ আপনাদের নিউট্রিনোর গল্প শোনাই। এমন একটা কণার কথা ভাবুন যা এতটাই ছোট, এতটাই ভুতুড়ে যে তাকে ঠিক আছে বলাটাও যেন একটু মুশকিল। এই মুহূর্তে আপনি যখন আমার এই কথাগুলো শুনছেন, আপনার শরীরের মধ্যে দিয়ে লক্ষ কোটি নিউট্রিনো বয়ে যাচ্ছে, যেন আপনার শরীরটা একটা অদৃশ্য নদী, আর তারা সেই নদীর স্রোত। তারা আসছে সূর্য থেকে, বহু দূরের নক্ষত্র থেকে। মহাজাগতিক রশ্মি যখন আমাদের বায়ুমণ্ডলের সাথে ধাক্কা খাচ্ছে, তখন তৈরি হচ্ছে। প্রতি সেকেন্ডে প্রায় 100 ট্রিলিয়ন নিউট্রিনো আপনার শরীরের মধ্যে দিয়ে ফুরফুর করে উড়ে যাচ্ছে। আপনি কিচ্ছুটি টের পাচ্ছেন না, তারা আপনাকে ছুঁয়েও দেখছে না। তারা আপনার শরীরের পরমাণুগুলোর মধ্যে দিয়ে এমনভাবে গলে বেরিয়ে যাচ্ছে যেন আপনার শরীরটা নিরেট নয়, সে ধোঁয়া দিয়ে তৈরি। কারণ একটা নিউট্রিনোর চোখে আপনি আসলে ধোঁয়াই। ব্যাপারটা হলো, বেশিরভাগ কণাই পদার্থের সাথে ধাক্কা খায়, একটা যোগাযোগ স্থাপন করে। একটা ইলেকট্রন অন্য ইলেকট্রনের সাথে ধাক্কা খায়। আলোর কণা ফোটন হয় শোষিত হয়ে যায়, নয়তো প্রতিফলিত হয়। কিন্তু নিউট্রিনো, ওরা হলো সেই লাজুক অতিথির মতো যে দুর্গাপূজার প্যান্ডেলের ভিড়ের মধ্যে দিয়ে এমনভাবে চলে যায় যে কারো গায়ে একটুকু ধাক্কা লাগে না। তারা এতটাই ক্ষুদ্র আর এতটাই দুর্বলভাবে যোগাযোগ করে যে তারা গোটা একটা গ্রহের এপার থেকে ওপার চলে যেতে পারে একটাও পরমাণুকে এক্সকিউজ মি না বলে। আপনি যদি একটা নিউট্রিনোকে আটকাতে চাইতেন, তাহলে আপনার একটা নিরেট সীসার দেওয়াল লাগতো, আর সেই দেওয়ালটা হতে হতো 1 আলোক বর্ষ পুরু। আলো 1 বছরে যতটা পথ যায় ততটা, 9.5 ট্রিলিয়ন কিলোমিটার নিরেট সীসার দেওয়াল। ভাবুন, শুধু একটা নিউট্রিনোকে থামানোর জন্য। তারা হলো ভূত, অশরীরী, ফিজিক্সের ভাষায় যাকে বলে দুর্বলভাবে মিথস্ক্রিয়াকারী, যা আসলে এটা বলার একটা ভদ্র উপায় যে এই মহাবিশ্বটা আছে কি নেই তা নিয়ে নিউট্রিনোর বিশেষ কোনো মাথা ব্যথা নেই।
সে নিজের খেয়ালে চলে, অথচ তারা সব জায়গায় আছে। সূর্য প্রতি সেকেন্ডে তার পেটের ভেতরে নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে কোটি কোটি নিউট্রিনো তৈরি করছে। যখনই একটা তারা মরে যায়, সেজন্য বিদায় বেলায় মহাবিশ্বকে নিউট্রিনোর বন্যায় ভাসিয়ে দিয়ে যায়। যখন একটা সুপারনোভা বিস্ফোরণ হয়, মানে একটা তারা যখন নিজের ওপর কোটি কোটি পারমাণবিক বোমার শক্তিতে ভেঙে পড়ে, তখন তার বেশিরভাগ শক্তি আলো হিসেবে বেরোয় না, বেরোয় নিউট্রিনো হিসেবে। 1987 সালে বিজ্ঞানীরা কাছের এক গ্যালাক্সিতে একটা সুপারনোভা দেখেছিলেন, সুপারনোভা 1987। কিন্তু আলো এসে পৌঁছানোর কয়েক ঘন্টা আগে পৃথিবীর ডিটেক্টরগুলো নিউট্রিনোর একটা ঝলক ধরেছিল। নিউট্রিনোগুলো আগে এসে পৌঁছেছিল কারণ তারা দ্রুতগামী ছিল বলে নয়, বরং কারণ তারা বিস্ফোরণের কেন্দ্র থেকে অনেক আগে বেরিয়ে আসতে পেরেছিল। এটা অনেকটা জ্বলন্ত বাড়ি থেকে পালানোর মতো। বাড়ির সাধারণ বাসিন্দারা, অর্থাৎ আলো, দেওয়াল দরজা ভিড় ঠেলে বেরোতে গিয়ে দেরি করে ফেলে। কিন্তু নিউট্রিনো হলো সেই ভূতের মতো যে শটান দেওয়ালের মধ্যে দিয়েই বাইরে বেরিয়ে আসে। কোনো বাধা নেই, কোনো ট্রাফিক জ্যাম নেই, তাই তারা আগে পৌঁছায়। নিয়ম ভেঙে নয়, বরং সেই বাধাগুলোকে পাত্তা না দিয়ে যা বাকি সব কিছুকে আটকে দেয়। এটা হলো তাদের প্রথম ম্যাজিক। কিন্তু আরও একটা আছে, আরও বড় ম্যাজিক। বহুদিন পর্যন্ত বিজ্ঞানীরা ভাবতেন নিউট্রিনোর কোনো ভর বা মাস নেই, একেবারে শূন্য, ওজনহীন ফোটনের মতোই, ঠিক আলোর গতিতে চলে। কিন্তু 1998 সালে জাপানের একটা খনির গভীরে সুপার কামিওকান্দে ডিটেক্টরে একদল বিজ্ঞানী এক যুগান্তকারী আবিষ্কার করলেন। তারা দেখলেন যে নিউট্রিনোরা বদলে যায়, তারা হলো বহুরূপী। নিউট্রিনোর 3টে আলাদা রূপ বা ফ্লেভার আছে: ইলেকট্রন নিউট্রিনো, মিউ1 নিউট্রিনো আর টাউ নিউট্রিনো। আর চলার পথে তারা দোল খায়, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, ঠিক যেন এক জাদুকর যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে যেতেই নিজের পোশাক বদলে ফেলে। একটা ইলেকট্রন নিউট্রিনো চলতে চলতে মিউ1 নিউট্রিনো হয়ে যেতে পারে, একটা মিউ1 নিউট্রিনো আবার টাউ নিউট্রিনো। তারা হলো গিরগিটির মতো, মাঝ আকাশে উড়তে উড়তেই রং বদলায়। আর মজাটা হলো, একমাত্র যে কোনার ভর বা মাস আছে তারাই এই ভেলকিটা দেখাতে পারে। ফোটনের মতো ভরহীন কণা বদলায় না, তারা যেমন আছে তেমনই থাকে। কিন্তু নিউট্রিনো, তাদের একটা অতি সামান্য, প্রায় নেই বললেই চলে এমন একটা ভর আছে। এতটাই কম যে তা মাপতে বিজ্ঞানীদের কয়েক দশক লেগে গেছে, কিন্তু আছে। আর এটাই পুরো খেলাটা ঘুরিয়ে দেয়। কারণ নিউট্রিনোর যদি ভর থাকে, তাহলে তারা আলোর গতিতে চলতে পারে না, তারা আলোর গতির খুব কাছাকাছি ছোটে, এতটাই কাছাকাছি যে পার্থক্যটা প্রায় ধরাই যায় না, কিন্তু ঠিক আলোর গতিতে নয়। আর এটাই আমাদের এক অদ্ভুত বিরোধাভাসের সামনে এনে দাঁড় করায়। এখান থেকেই ব্যাপারটা আরও জমজমাট হয়ে ওঠে। কারণ যদিও নিউট্রিনোরা আলোর চেয়েও দ্রুত ছোটে না, এমন একটা উপায় আছে যাতে মনে হয় যেন তারা ছুটছে। এর সম্পর্ক আছে চেরেনকভ রেডিয়েশন নামের একটা অদ্ভুত ঘটনার সাথে। ব্যাপারটা সহজ করে বোঝাই। ধরুন ইএম বাইপাস রাত 3টের সময় একেবারে ফাঁকা, সেখানে আলোর কণা হলো সবচেয়ে দ্রুতগামী গাড়ি, তাকে কেউ হারাতে পারবে না। এটা হলো শূন্যস্থান বা ভ্যাকিউম। কিন্তু এবার ভাবুন দুপুর 12টার শ্যামবাজারের মোড়ের কথা, সাংঘাতিক ট্রাফিক জ্যাম। এখানে একটা গাড়ি মানে আলো খুব আস্তে আস্তে এগোবে, কিন্তু সেই জ্যামের মধ্যে দিয়ে একটা সুপারফাস্ট ডেলিভারি বয় তার বাইক নিয়ে সাঁই সাঁই করে বেরিয়ে যেতে পারে। সে কিন্তু বাইপাসের ওই ফাঁকা গাড়ির চেয়ে জোরে যাচ্ছে না, কিন্তু শ্যামবাজারের ওই জ্যামে আটকে থাকা গাড়ির চেয়ে অবশ্যই জোরে যাচ্ছে। এখানে নিউট্রিনো হলো সেই ডেলিভারি বয়ের মতো। শূন্যস্থানে সে আলোর গতিকে হারাতে পারে না, কিন্তু যখন সে জলের মতো কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যায়, তখন আলোর গতি কমে যায়। আর নিউট্রিনো থেকে জন্ম নেওয়া কণা তখন ওই মাধ্যমের আলোর চেয়েও দ্রুত ছুটতে পারে। আর যখন সে এটা করে, তখন একটা অভিঘাত তরঙ্গ বা শকওয়েভ তৈরি হয়। ঠিক যেমন একটা জেট প্লেন শব্দের চেয়েও জোরে গেলে সনিক বুম হয়। এক্ষেত্রে সেই শকওয়েভটা দেখা যায় একটা রহস্যময় নীল আলোর ঝলক হিসেবে। একেই বলে চেরেনকভ আভা। এভাবেই আমরা নিউট্রিনোদের ধরি। বিশাল বিশাল জলের ট্যাঙ্ক, মাটির গভীরে পোতা, শুধুই আবঝা নীল আলোর ভুতুরে ঝলকটার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করে, যখন একটা নিউট্রিনো অবশেষে একটা জলের অণুর সাথে ধাক্কা খেয়ে তার উপস্থিতি জানায়। এটা মহাজাগতিক স্পিড লিমিট ভাঙা নয়,
কিন্তু এটা স্থানীয় নিয়মকে নিজের সুবিধার জন্য বাঁকিয়ে নেওয়া, আর এভাবেই একটা ভূতকে ক্যামেরাবন্দি করতে হয়। তাহলে নিউট্রিনো নিয়ে এত মাতামাতির কারণটা কি? কেন কোটি কোটি টাকা খরচ করে খনির গভীরে বা পাহাড়ের নিচে বা অ্যান্টার্কটিকার বরফের তলায় ডিটেক্টর বানানো হচ্ছে? কারণ নিউট্রিনোরা হলো মহাবিশ্বের ডাক পিয়ন। তারা এমন সব বার্তা বয়ে আনে যা অন্য কেউ আনতে পারে না। তারা বয়ে আনে মহাবিশ্বের শৈশবের স্মৃতি। দেখুন, আলো খুব সুন্দর, আলো আমাদের অনেক খবর দেয়, কিন্তু আলোর একটা সমস্যা আছে। সে বড্ড বেশি সামাজিক। সে সবার সাথে ধাক্কা খায়, আটকে যায়, এদিক ওদিক ছিটকে যায়। আপনি যদি সূর্যের কেন্দ্র দেখতে চান, পারবেন না, কারণ কেন্দ্র থেকে বেরোনো আলো সূর্যের ঘন প্লাজমার মধ্যে ধাক্কা খেতে খেতে পৃষ্ঠে পৌঁছতেই হাজার হাজার বছর লাগিয়ে দেয়। ততদিনে আসল খবরটাই বাসি হয়ে যায়। কিন্তু নিউট্রিনোরা, তারা সূর্যের কেন্দ্র থেকে বেরিয়ে পৃথিবীতে পৌঁছায় মাত্র 8 মিনিটে। বিজ্ঞানীরা যখন সুপারনোভা 187A থেকে আসা ওই নিউট্রিনোগুলো ধরেছিলেন, তারা শুধু বিস্ফোরণের বাইরের চাকচিক্য দেখেননি, তারা বিস্ফোরণের ভেতরটা দেখেছিলেন। ঠিক যে মুহূর্তে নক্ষত্রের কেন্দ্রটা হৃদরোগে আক্রান্ত রোগীর মতো ভেঙে পড়েছিল, কোনো টেলিস্কোপ এই অন্তরঙ্গ দৃশ্য দেখাতে পারত না, শুধু নিউট্রিনো পারে। এবং গল্প এখানেই শেষ নয়। এই মহাবিশ্বটা কসমিক নিউট্রিনো ব্যাকগ্রাউন্ড নামে এক জিনিসে ভেসে বেড়াচ্ছে। বিগ ব্যাংয়ের পর বেঁচে যাওয়া প্রাচীন নিউট্রিনোদের এক আদিগন্ত সমুদ্র। এই নিউট্রিনোগুলো 13.8 বিলিয়ন বছর ধরে একাকী ভ্রমণ করছে। তাদের জন্ম হয়েছিল যখন মহাবিশ্বের বয়স ছিল মাত্র 1 সেকেন্ড। ভাবুন, মাত্র 1 সেকেন্ড, যখন পরমাণু ছিল না, নক্ষত্র ছিল না, গ্যালাক্সি ছিল না, যখন শুধু বিশুদ্ধ শক্তি ঠান্ডা হয়ে কণায় পরিণত হচ্ছিল। আমরা এখনও তাদের সরাসরি ধরতে পারিনি। তারা আবছা, কিন্তু তারা আছে সব জায়গায়। সময়ের শুরু থেকে ভেসে বেড়ানো এক ভূতের সমুদ্র। আর যদি আমরা তাদের দেখতে পেতাম, তাহলে আমরা মহাবিশ্বকে দেখতাম তার জন্মলগ্নে, এক নিষ্পাপ শিশুর চোখে। কিন্তু সবচেয়ে অদ্ভুত, সবচেয়ে অবিশ্বাস্য অংশটা হলো এটা, নিউট্রিনোরাই হয়তো আপনার, আমাদের সকলের অস্তিত্বের মূল কারণ। ব্যাপারটা ব্যাখ্যা করি। বিগ ব্যাং যখন হয়েছিল, তখন সমান পরিমাণ পদার্থ, ম্যাটার এবং প্রতিপদার্থ, অ্যান্টি ম্যাটার তৈরি হয়েছিল। আর ফিজিক্সের নিয়ম অনুযায়ী তাদের একে অপরের সাথে মিলিত হয়ে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাওয়ার কথা। পদার্থ আর প্রতিপদার্থ ধোঁয়া, শুধু শক্তি ছাড়া আর কিছুই বাঁচার কথা নয়। একটা শূন্য মহাবিশ্ব। কিন্তু সেটা হয়নি। কোনো এক আশ্চর্য জাদু বলে একটা অতি সামান্য ভারসাম্যহীনতা ঘটেছিল। প্রতি পদার্থের চেয়ে সামান্য একটু বেশি পদার্থ বেঁচে গেছিল। প্রতি 100 কোটি জোড়ার মধ্যে কোনোভাবে একটা মাত্র অতিরিক্ত পদার্থ কণা ভাগ্যক্রমে বেঁচে গেছিল। আর ওই ক্ষুদ্র, অতি ক্ষুদ্র উদ্বৃত্ত আজ সবকিছু হয়ে উঠেছে। নক্ষত্র, গ্রহ, গাছপালা, আপনি, আমি। এই ভারসাম্যহীনতা কেন হয়েছিল? কেন পদার্থ জিতল আর প্রতিপদার্থ হেরে গেল? কেউই নিশ্চিতভাবে জানে না। কিন্তু কিছু বিজ্ঞানীর ধারণা, নিউট্রিনোরাই হয়তো এর উত্তর। তারা হয়তো তাদের নিজেদেরই প্রতিকণা, যা শুনতে অসম্ভব মনে হলেও কোয়ান্টাম ফিজিক্সে অসম্ভব বলে কিছু নেই। আছে, শুধু এখনও দেখা হয়নি। যদি এটা সত্যি হয়, তাহলে এটাই ব্যাখ্যা করতে পারে কেন মহাবিশ্বে পদার্থের পরিমাণ বেশি। আদি মহাবিশ্বে নিউট্রিনোরা হয়তো এমনভাবে ক্ষয় হয়েছিল, যা প্রতি পদার্থের চেয়ে পদার্থকে বেশি পছন্দ করেছিল। তারা হয়তো পাল্লাটাকে পদার্থের দিকে সামান্য ঝুঁকিয়ে দিয়েছিল। তারাই হয়তো কারণ কেন মহাবিশ্ব নিজেকে ধ্বংস করে শূন্যতায় পরিণত হয়নি। কেন কিছু না, এর বদলে কিছু একটা আছে। আর এই সব কিছুর চালিকাটি লুকিয়ে আছে এমন একটা কণায়, যা এতটাই ক্ষুদ্র, এতটাই অধরা যে আমরা একটাকে ধরতেই হিমশিম খাই। অ্যান্টার্কটিকার বরফের গভীরে একটা ডিটেক্টর আছে, নাম আইস কিউব। কল্পনা করুন, বরফের মধ্যে 2 কিলোমিটার গভীর গর্ত খুঁড়ে হাজার হাজার সেন্সর বসানো হয়েছে, অনেকটা বরফের শহরের নিচে আরও একটা গোপন শহরের মতো। তারপর অপেক্ষা করা হয়েছে বরফ আবার শক্ত হয়ে জমে যাওয়ার জন্য। আর আপনি শুধু তাকিয়ে আছেন ওই নীল আলোর টিপের জন্য, ওই চেরেনকভস আভার জন্য। কারণ মাঝে মাঝে গ্যালাক্সির ওপার থেকে বা মহাবিশ্বের ওপার থেকে আসা একটা নিউট্রিনো বরফের সাথে ধাক্কা খেয়ে একটা সংকেত তৈরি করে।
2013 সালে আইস কিউব এক অসাধারণ জিনিস ধরেছিল, দুটো নিউট্রিনো। বিজ্ঞানীরা মজা করে নাম দিয়েছিলেন বার্ট আর আর্নি, যাদের শক্তি এতটাই প্রচণ্ড ছিল যে তারা সূর্য বা আমাদের বায়ুমণ্ডল থেকে আসতেই পারে না। তারা এসেছিল আমাদের গ্যালাক্সির অনেক বাইরে থেকে, একটা ব্লেজার থেকে, কোটি কোটি আলোকবর্ষ দূরে থাকা এক দানবীয় ব্ল্যাক হোল, যা মহাকাশে শক্তির ফোয়ারা ছড়ে দিচ্ছিল। মানব ইতিহাসে প্রথমবারের মতো আমরা একটা মহাজাগতিক রশ্মিকে তার উৎস পর্যন্ত খুঁজে বের করতে পেরেছিলাম, আলো দিয়ে নয়, রেডিও তরঙ্গ দিয়ে নয়, নিউট্রিনো দিয়ে। আমরা মহাবিশ্বের দিকে তাকানোর একটা সম্পূর্ণ নতুন জানালা খুলেছিলাম, নিউট্রিনো অ্যাস্ট্রোনমি। আর এটা তো সবে গল্পের শুরু। আমার যে ব্যাপারটা সবচেয়ে বেশি নাড়া দেয় তা হলো এই, আমরা এমন এক মহাবিশ্বে বাস করি যা বেশিরভাগটাই ফাঁকা, একাকী। নক্ষত্রদের মধ্যে দূরত্ব বিশাল, গ্যালাক্সিদের মধ্যে দূরত্ব আরও বেশি। মহাবিশ্বের বেশিরভাগটাই অসীম নীরবতা, অন্ধকার, শূন্যতা। অথচ সেই শূন্যতার মধ্যেও নিউট্রিনো আছে সব জায়গায়, অদৃশ্য, অস্পর্শ। দেয়াল আর গ্রহ আর মানুষের মধ্যে দিয়ে এমনভাবে চলে যাচ্ছে যেন এগুলোর কোনো গুরুত্বই নেই, এরা সব মায়া। আপনি পৃথিবীর সবচেয়ে দুর্গম নির্জন জায়গায় দাঁড়িয়ে থাকতে পারেন, একটা পাহাড়ের চূড়ায়, মরুভূমির মাঝে বা গভীর সমুদ্রের তলায়, তবুও আপনি একা নন। সূর্যের নিউট্রিনো, দূরের তারাদের নিউট্রিনো, বিগ ব্যাংয়ের সময়কার নিউট্রিনো, তাদের ধরা এতটাই কঠিন যে বেশিরভাগ নিউট্রিনোই চিরকাল ভ্রমণ করবে, অনন্তকাল ধরে, কিচ্ছুকে একটি বারের জন্য স্পর্শ না করে। সূর্যের কেন্দ্রে জন্ম নেওয়া একটা নিউট্রিনো হয়তো গোটা গ্যালাক্সির মধ্যে দিয়ে কোটি কোটি নক্ষত্র, লক্ষ কোটি গ্রহের মধ্যে দিয়ে চলে যাবে আর একবারও কোনো কিছুর সাথে ধাক্কা খাবে না। কিন্তু আসল মোছরটা, গল্পের আসল সৌন্দর্যটা হলো এখানে। মাঝে মাঝে হয়তো ট্রিলিয়ন ট্রিলিয়ন সুযোগের মধ্যে একবার একটা নিউট্রিনো সত্যিই কিছু একটার সাথে ধাক্কা খায়। একটা ডিটেক্টরের জলের অণু, বরফের একটা পরমাণু, হয়তো আপনার শরীরেরই একটা কণা। আর সেই এক ঝলকের মুহূর্তে সে বাস্তব হয়ে ওঠে, সেটা চিহ্ন রেখে যায়, একটা নীল আলোর ঝলক, প্রমাণ যে সে ছিল, তার অস্তিত্ব ছিল। সেই মুহূর্তটা, সেই ট্রিলিয়নে একবার ঘটা অলৌকিক সাক্ষাৎ। এভাবেই আমরা জানতে পারি যে মহাবিশ্বটা এমন জিনিসে ভরা যা আমরা খালি চোখে দেখতে পাই না। এভাবেই আমরা জানি যে বাস্তবতা শুধু আমাদের স্পর্শ আর অনুভূতির চেয়ে অনেক অনেক বেশি কিছু। এটা আমাদের মনে করিয়ে দেয় যে মহাবিশ্বটা অদ্ভুত, আমাদের কল্পনার চেয়েও অনেক গভীর, যতটা ফাঁকা মনে হয় তার চেয়েও অনেক বেশি পূর্ণ। আর যা কিছু অসম্ভব মনে হয়, গ্রহের মধ্যে দিয়ে চলে যাওয়া কণা, সময়ের শুরু থেকে আসা সংকেত, আলোর চেয়েও দ্রুত গতিতে ছোটার কাছাকাছি চলে যাওয়া পদার্থ, সেগুলোও বাস্তব। তারা শুধু অপেক্ষা করছে আমরা কখন ঠিকভাবে ঠিক চোখে তাকাতে শিখব। একটা প্রশ্ন পদার্থবিদদের রাতের ঘুম কেড়ে নেয়। মহাবিশ্ব নিউট্রিনোদের অস্তিত্ব থাকতে দেয় কেন? তার উদ্দেশ্যটা কি? প্রকৃতি সহজে কিছু অপচয় করে না। প্রত্যেকটা কণার একটা নির্দিষ্ট কাজ আছে। ইলেকট্রন রসায়নকে চালায়, ফোটন আলো বয়ে আনে, কোয়ার্ক পরমাণু তৈরি করে। কিন্তু নিউট্রিনো, তারা তো প্রায় কিছুই করে না, একেবারে যাকে বলে কাজের কাজীগণ। তারা পরমাণুকে একসাথে বাঁধে না, তারা কোনো বল বহন করে না। তারা এতটাই দুর্বলভাবে বিক্রিয়া করে যে তারা যদি কালকে হঠাৎ উধাও হয়ে যেত, মহাবিশ্ব হয়তো টেরও পেত না। অথচ ফোটন ছাড়া মহাবিশ্বে অন্য যে কোনো কণার চেয়ে নিউট্রিনোর সংখ্যাই বেশি। কেন? কেউ কেউ ভাবেন নিউট্রিনোদের নিশ্চয়ই একটা বিশাল ভূমিকা আছে যা আমরা এখনও খুঁজে পাইনি। হয়তো তারা এমন তথ্য বয়ে আনে যা আমরা পড়তে শিখিনি। হয়তো তারা ডার্ক ম্যাটারের সাথে যুক্ত, সেই অদৃশ্য পদার্থ যা মহাবিশ্বের বেশিরভাগ ভর তৈরি করে। হয়তো তারাই সেই সূত্র যা দিয়ে আমরা মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যের সমাধান করতে পারব। অথবা হয়তো তারা শুধুই একটা সুন্দর দুর্ঘটনা, মহাবিশ্ব যেভাবে কাজ করে তার একটা খেয়ালি পার্শ্ব প্রতিক্রিয়া। এমন একটা কণা যার থাকার কোনো দরকার ছিল না, কিন্তু তাও সে আছে, যেন পুরো সিস্টেমের মধ্যে এক মায়াবী ভূত। আর হয়তো এটাই সবচেয়ে সুন্দর ব্যাপার, কারণ নিউট্রিনোদের যদি থাকার কোনো দরকার না থাকে, যদি তারা ফিজিক্সের একটা অদ্ভুত অপ্রয়োজনীয় খেয়াল হয়, তাহলে তারা হলো মহাবিশ্বের শিল্প, কোনো কারণ ছাড়াই সৌন্দর্য তৈরি করা, মহাবিশ্বকে চিরকাল তাড়িয়ে বেড়ানোর জন্য ভূত তৈরি করা শুধু কারণ সে পারে। আর মহাবিশ্ব যদি কণা দিয়ে এই সাবলাইম শিল্প তৈরি করতে পারে, তাহলে সে আর কি করতে পারে? আরও কত অদ্ভুত, অপ্রয়োজনীয়, সুন্দর জিনিস সেখানে আছে যা আমাদের খুঁজে পাওয়ার অপেক্ষায়। শুভরাত্রি। সানডে সায়েন্স দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
যদি আপনি ফিজিক্সের কিনারার আরও এমন রহস্যময় গল্প শুনতে চান, ফিসফিস করা ব্ল্যাক হোল থেকে শুরু করে এমন কণার যার অস্তিত্বই থাকার কথা নয়, তাহলে সাবস্ক্রাইব করুন আর চলুন একসাথেই মহাজাগতিক অনুস্য চালিয়ে যাই। কারণ মহাবিশ্বটা এখনও বিস্ময় কানায় কানায় ভরা, আর আমরা এখনও কান পেতে শুনতে শিখছি মাত্র।